ডক্টর ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা নেই, আপিল বিভাগের পর্যবেক্ষণ, লিভ টু আপিল খারিজ। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা সময়ই বলে দেবে জানালেন সিইসি। নতুন পাঠ্যপুস্তকে একক আধিপত্য বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সংযোজন করা হয়েছে, দাবি এনসিটিবি চেয়ারম্যানের। বিয়োজনের অভিযোগ অস্বীকার। এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব আল হাসান, বার্মিংহামের পর চেন্নাইতেও ব্যর্থ বোলিং অ্যাকশন পরীক্ষায়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা ৫ মামলার কার্যক্রম বাতিলে হাইকোর্টের দেয়া রায়ে কোনো আইনি দুর্বলতা নেই, এমনকি হস্তক্ষেপের প্রয়োজনীয়তাও খুঁজে পাওয়া যায়নি। পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে এমনটা জানিয়েছেন আপিল বিভাগ। শনিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বিভাগে পর্যবেক্ষণ দিয়েছেন। ডক্টর ইউনূসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান আদেশের বিষয়টি জানিয়েছেন। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কাজ করছে সরকার, তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে আর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে। শনিবার রাজধানীর একটি হোটেল ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিদেশে বিভুঁইয়ে বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের মিছিল স্লোগানে বাংলাদেশ ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও অভিযোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা। খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। তাদের প্রচলনতা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা কিংবা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। শনিবার ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচন ইভিএমে হবে না বলেও জানান সিইসি। শিপার চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেটে সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিইসি বলেন, এবারের নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা পরিষ্কার। প্রবাসীরা এবার নির্বাচনে অংশ নিবে এমন মন্তব্য করে তিনি বলেন, প্রথম বছরে শতভাগ প্রবাসীকে আনা যাবে না, তবে যাত্রা শুরু করতে চাই। প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই। গণমাধ্যমের স্বাধীনতায় সবার সঙ্গে আলোচনা করে একটা নীতিমালার ভিত্তিতে সাংবাদিকদের নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানান সিইসি। আমরা সবার সাথে পরামর্শ করে নীতিমালা ঠিক করে আর আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা এলাও করব। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এবং জুলাই গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল না। শুক্রবার হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে আলাপে এমনটা জানান দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি জানা আছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 5 আগস্ট পালিয়ে আশ্রয় নেন ভারতে।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গুঞ্জন ওঠে। একে উড়িয়ে দিয়ে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ওয়াশিংটনের সংশ্লিষ্টতার বিষয়টি একেবারেই অযৌক্তিক। শুক্রবার হোয়াইট হাউসের রুজাভেল্ট কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সম্প্রতি দিল্লি সফর শেষ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান। তার দাবি, ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো ইন্ধন নেই। ঢাকা ছাড়াও যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ইস্যুতে প্রশ্নের জবাব দেন সুলিভান। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 3 জনকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ পাওয়া বাকি 2 জন হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। নতুন করে পণ্যের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে আত্মঘাতী বলছে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। শনিবার এক ব্রিফিংয়ে সংগঠনটির প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন, গ্যাসের দাম এবং ভ্যাটের হার বৃদ্ধির সিদ্ধান্তে উৎপাদন খরচের পাশাপাশি মূল্যস্ফীতিও বাড়বে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। মুহূর্ত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের মাঝামাঝি এসে প্রবৃদ্ধি হয়েছে 5.82%, যেখানে বেসরকারি খাতের বিনিয়োগ দেখা গেছে নেতিবাচক। রপ্তানি আয় কমেছে 10.5%। আমাদের এক্সপোর্ট প্রায় এক বছরে 10.5% কমে গেছে। এমন অবস্থায় বিদ্যুৎ গ্যাসের দাম 150% বাড়ানো হয়েছে। ট্যাক্স বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর নবনির্বাচিত প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন, এসব কারণে বিদেশি বিনিয়োগ কমার আশঙ্কা রয়েছে। কর আদায়ে সরকারের নীতিমালা পরিবর্তনে জোর দেন তিনি। আমরা সিকিউর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয়, এটা কিন্তু সবকিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে ইমিডিয়েটলি। হুট করে যদি এখন এই 10%কে 20%-এ নিয়ে যাওয়া হয়, এটা কিন্তু আমাদের দেশে বিজনেসম্যানদেরকে, ইনভেস্টরদেরকে বিপদেই ফেলবে না, আমাদের দেশের একটা স্ট্রেংথ বা আমাদের দেশের স্ট্যান্ডটা কিন্তু বহির্বিশ্বে অনেকটা নেমে যাবে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ডিসিসিআই প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রাধান্য দিয়ে গার্মেন্ট শিল্পের জন্য নতুন ক্রেতা খুঁজতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতেই সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আফ্রিকান মার্কেট, সেন্ট্রাল এশিয়ান মার্কেট, সাউথ আমেরিকান মার্কেট, এগুলো কিন্তু এখনো গার্মেন্ট সেক্টরে আমাদের বলতে গেলে আনট্যাপ রয়ে গেছে। কিন্তু এর বাইরে আমরা যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করব, এটারও কিছু ফোকাস আমরা সেক্টর সরকারের কাছে তুলে ধরবো। তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হলো অ্যাগ্রো প্রসেসিং, হালাল প্রোডাক্টস, শিপ বিল্ডিং, টয়েজ, জুট অ্যান্ড জুট প্রোডাক্টস, লেদার, আইসিটি, অটোমোবাইল ও লাইট ইঞ্জিনিয়ারিং। রাজনৈতিক অস্থিতিশীলতা বৈশ্বিক যুদ্ধ সংকটের মুখে নিয়ে গিয়েছে দেশের অর্থনীতিকে। এমত অবস্থায় এলডিসি উত্তরণের ব্যাপারে সরকারের আরও ভাবা উচিত বলে মন্তব্য তার। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ফ্র্যাজাইল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অ্যাকিউট শর্টেজ অফ এনার্জি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ভীষণভাবে বিপদে ফেলে দিয়েছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রিজার্ভ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বর্তমানে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে 4 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও জানান তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মতো ব্যাংক খাত থেকে ঋণের নামে এত অর্থ লোপাট ও পাচার পৃথিবীর কোনো দেশে হয়নি বলেও জানান গভর্নর। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন, 10 দিন, 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে। ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায়। দেশের কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সে চেষ্টা কিছুতেই সফল হবে না। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও গভীর ষড়যন্ত্র করছে। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, কিন্তু তা সফল হবে না। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। নির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে চলমান সংকট দূর হবে বলেও জানান মির্জা ফখরুল। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সেটা অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা তো এই কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধানগুলো আমরা করতে চাই। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে। ফেসিবাদ পতনের পরও পাঠ্যপুস্তকে পতিত আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব, স্তুতি, বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করবে। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আবারও যাতে ফেসিবাদ মাথাছাড়া দিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এই বিজয়টা সুসংহত করার জন্য এবং পতিত ফেসিবাদ যাতে পুনরায় কোনো সুযোগ গ্রহণ করতে না পারে, সেই জন্য আমাদের ওই ঐক্য, ওই ধরনের চেতনা আমাদের অব্যাহত রাখা উচিত। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বাঙালির চূড়ান্ত মুক্তির পর পদে পদে বিকৃতি হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাদ যায়নি পাঠ্যপুস্তকেও। ভুলভাল ইতিহাস পাঠ করিয়ে একটি প্রজন্মের সাথে করা হয়েছে প্রতারণা। এবারে পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। বিয়োজনের অভিযোগ থাকলেও এনসিটিবি চেয়ারম্যান বলেছেন, বইয়ে একক আধিপত্য বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সংযোজন করা হয়েছে। বইয়ের সঙ্গতি অসঙ্গতি নিয়ে মনিরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। নতুন বই মানেই পাতায় পাতায় ভুল, ভুলে ভরা সেই পাঠ্য বই তুলে দেওয়া হতো শিক্ষার্থীদের হাতে। সেসব খবর ফলাও হতো গণমাধ্যমে। এমন চিত্র প্রতি বছর দেখা গেলেও এবারের চিত্র একটু ভিন্ন। 2025 সালে পাঠ্য বইয়ে সেই ভুলের সংখ্যা নেই বললেই চলে। তবু রয়েছে সমালোচনা, তার উপর রয়েছে প্রোপাগান্ডা। ভালো কিছু হোক এটা আশা করি। 2023 সালেও ভুলের সংখ্যা ছিল 421 আর 24-এ ছিল 147টি। সেই তুলনায় এবারেরটা যৎ সামান্যই। এনসিটিবি বলছে খুব দ্রুতই সবাই বই পাবে। এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে, যাতে এ নিয়ে খুব বিতর্ক না হয়, এ নিয়ে যেন তথ্যের বিভ্রাট না হয়। তারপরে দু একটা ছোটোখাটো তথ্যের ভুল অনিচ্ছাকৃতভাবে রয়ে গেছে, যেগুলো আমরা সংশোধন করছি। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 3টি বই অন্তত সকলের কাছে যাওয়ার আমরা ব্যবস্থা করছি, যাতে এই 10 তারিখের মধ্যে সেগুলো চলে যায়। অন্যদিকে আমরা অগ্রাধিকার দিয়েছি 10ম শ্রেণীর বইটাকে 10 তারিখের মধ্যে সবার কাছে পৌঁছে দিতে। আর অন্যান্য বইগুলিকে আমরা এই 20 তারিখ এর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, ছাপানোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এবারে পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। একই অধ্যায়ে রয়েছে শেখ মুজিবুর রহমান আর মেজর জিয়ার অবদান। রয়েছে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী সহ 4 নেতা। বেগম রোকেয়ার লেখা প্রবন্ধ বাদ দিলেও বাদ যায়নি নারী জাগরণের এই অগ্রদূত। যথাযথ সম্মান দেওয়া হয়েছে উপেক্ষিত তাজউদ্দিন সহ জাতীয় নেতাদের। আছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার গল্প। ইতিহাসের পরিবর্তনটা সঠিকটাই আনা হয়েছে, এটা ভালো। বিগত সরকার অনেক অতিরঞ্জিত করছে, অনেক কিছু পরিবর্তন করছে এবং শিক্ষার্থী এবং গার্ডিয়ান উভয়দেরকে বিভ্রান্তে ফেলছিল। বর্তমান সরকার আইসা এটাকে উদ্যোগ নেওয়াতে আমরা সাধুবাদ জানাই। এটাই আমার মনে হচ্ছে সঠিক হচ্ছে আর কি, আগেরটা ভুলভ্রান্তি ছিল। বিয়োজনের অধিকাংশ লেখাই ছিল বিতর্কিত, অমীমাংসিত এবং একতরফা। অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বাদ দিয়ে সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একেএম রিয়াজুল হাসান। শুধুমাত্র একজনকে দিয়ে আমাদের ইতিহাস রচনা করার একটা চেষ্টা ছিল। আরও অনেক নেতার যে অবদান, যেমন আমাদের শেরে বাংলা একে ফজলুল হক
মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পরবর্তীতে ৭১ সনের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান, তাদেরকে কিন্তু আমরা সম্মানিত করতে চাই এবং তাদের যার যতটুকু অবদান যেভাবে যে সময় আমরা সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। তবে এসব পাঠ্যতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধে বিদেশি সহায়তার কথা। কনসার্ট ফর বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। নিরঙ্কুশভাবে স্বীকার করা হয় মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান। এক নেতার বাংলাদেশ নয়, এটা অনেক নেতার বাংলাদেশ এবং এটা বহুজনের বাংলাদেশ এবং সকলের বাংলাদেশ, এভাবেই আমরা চিন্তা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ছুটির দিনে জমজমট ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেশি ভিড় দেখা যায় শীতের পোশাক ও খাবারের দোকানগুলোতে। তুলনামূলক ইলেকট্রনিক্স সামগ্রীতে কম আগ্রহ ক্রেতাদের। এবারের মেলায়ও ছাড়ের প্রতিযোগিতায় নেমেছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ভিড় বাড়ে ক্রেতার, দর্শনার্থীর। বেচাকেনা বিক্রিতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় ব্যবসায়ীদেরও। বাণিজ্য মেলায় বেশি ভিড় গৃহস্থলী জিনিসপত্র ও শীত পোশাকের স্টলগুলোতে। এবার ক্রেতা আগ্রহ কম ইলেকট্রনিক্স এবং গৃহস্থলী আসবাবপত্রের দোকানে। বেশ সকাল সকাল এসেছিলাম, অনেকক্ষণ যাবত ঘুরেছি, বেশ কেনাকাটা করেছি। মগ কিনছি, প্লেট কিনছি, গ্লাস কিনছি, খাবার কিনছি, অনেক কিছুই কিনছি। কেনাকাটা টুকিটাকি করেছি আর অনেক ভালো লাগছে মেলায় এসে। আমি ফার্স্ট টাইম মেলায় এসেছি, তারপরে এখানে অনেক আকর্ষণীয় জিনিসপত্র আছে যা আমার খুবই ভালো লেগেছে। মেলা ঘিরে বিশাল অঙ্কের ছাড় দিচ্ছেন বিক্রেতারা। এতে আগ্রহ বাড়ছে ক্রেতাদের মধ্যে। दुनिया में किसी जगह इतना ज़्यादा टैक्स नहीं दे रहा हूँ। मैं जहाँ भी जा रहा हूँ, मैं दुबई जाता हूँ, मैं यूरोप में इटली जाता हूँ, फ्रांस जाता हूँ, जर्मनी जाता हूँ, बहरीन जाता हूँ, जहाँ भी मुल्क जाता हूँ इतना टैक्स, कस्टम का टैक्स कहीं नहीं है। कोशिश तो ये थी कि बेटर हो, बस इस बार थोड़ा डाउन हो गया। अभी देखो आगे है मेला, आगे जो भी होगा बेटर होगा। शुक्र शनि बेचा किना मोटामुटी चले, किंतु এই শুক্র শনি বাদে বেচা কেনা তেমনটা হয় না। এবারের মেলায় আছে 11টি প্রতিষ্ঠানের মোট 362টি স্টল ও প্যাভিলিয়ন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে জুলাই চত্বর, 36 চত্বর এবং তারুণ্যের প্যাভিলিয়ন। দর্শনার্থীদের যাতায়াতের জন্য রয়েছে বিআরটিসি ডেডিকেটেড বাস সার্ভিস এবং উবারের বিশেষ ছাড়। রাস্তাঘাট গাড়ি ভাড়া অনেক কষ্ট, যাতায়াত 500 টাকা করে গাড়ি ভাড়া, আর ওই আগে ছিল ওখানে তো ছিল না, গাড়ি ভাড়া কম ছিল। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর। দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় নিষেধাজ্ঞায় পড়তে হলো সাকিবকে। আন্তর্জাতিক ক্রিকেটের বোলিং থেকে নিষিদ্ধ হচ্ছেন তিনি। রাজু আলাউদ্দিনের ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। 1 বছরের জন্য বল করতে পারবেন না তিনি, তবে ব্যাটসম্যান হিসেবে সাকিব খেলা চালিয়ে যেতে পারবেন। বার্মিংহামের পর চেন্নাইও নিজের বোলিং অ্যাকশন শুধরাতে না পারায় সাকিবের উপর এমন নিষেধাজ্ঞা। গেল 21 ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে দেয়া পরীক্ষায় উতরাতে পারেননি, তাতে আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হলেন টাইগার এই অলরাউন্ডার। সেই সাথে 1 বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে তাকে। আগামী 1 বছর আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন নিয়ম অনুযায়ী কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর 2 বছরের মধ্যে আরেকবার নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি পরের 1 বছর বল করতে পারবেন না। এমনকি ওই 1 বছরের মধ্যে অ্যাকশন শুধরানোরও পরীক্ষা দিতে পারবেন না। অবশ্য নিয়ম অনুযায়ী যদি নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা থাকে তাহলে ওই ডেলিভারি বাদ দিয়ে বল করতে পারবেন। পরীক্ষার ত্রুটি ধরা পড়ার সেই ডেলিভারি শুধরানোর আগ পর্যন্ত তিনি তার ম্যাচে বল প্রয়োগ করতে পারবেন না। ম্যাচে যদি কোনো ত্রুটি ডেলিভারি করেন তাহলে 1 বছরের জন্য বোলিং নিষিদ্ধ হবেন, তবে এই সময় তিনি ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। 1 বছর পর আবারও আইসিসি স্বীকৃত পরীক্ষাগার থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে বোলিংয়ের আর কোনো বাধা থাকবে না। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়িতে দুর্ঘটনা হলে এজন্য বিআরটি এর সংশ্লিষ্ট কর্মকর্তাকেও দায়ী করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান।
আইন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সন্তোষজনক না হলে বিআরটিএ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। শনিবার সকালে মহাখালীর বিআরটিএ ভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এসইউ সেলিমের প্রতিবেদন। দেশে সড়ক দুর্ঘটনায় 2023 সালের তুলনায় 2024 সালে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গেল বছর দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 6,927টি। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা 7,294 জন এবং আহত হয়েছেন 12,019 জন। এমন বাস্তবতায় শনিবার রাজধানীর মহাখালী বিআরটিএ ভবনের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান গত এক বছরে হওয়া সড়ক দুর্ঘটনার অধিকাংশকে ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের দায়ী করেন। তাই এই বিষয়ে কঠোর ব্যবস্থা না নিলে বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে শাস্তির আওতায় আনার কথাও জানান তিনি। ফিটনেস না থাকার কারণে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যেসব অ্যাক্সিডেন্ট হবে সেগুলোর জন্য বিআরটি অফিসিয়ালস উইল বি রেসপন্সিবল। এগুলোর দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর সব অনিয়ম দুর্নীতি বন্ধ করে সেবার মান বৃদ্ধি করতে সক্ষম না হলে প্রয়োজনে বিআরটিএ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন সড়ক উপদেষ্টা। বিআরটিএ চেয়ারম্যানকে বলা হয়েছে যে ঠিক আছে কিছুটা উন্নতি হয়েছে কিন্তু এটা গ্রহণযোগ্য পর্যায়ে আসে নাই। বিআরটিএ ওদের যদি পারফরমেন্সে যদি ইমপ্রুভমেন্ট না হয় আমরা বিআরটিএ বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। আগামী মে মাসের মধ্যে 4 লাখ পেন্ডিং ড্রাইভিং লাইসেন্স প্রদান সহ ফিটনেস ও গাড়ির মালিকানা পরিবর্তনের বিষয়গুলো কিভাবে আরো সহজ করা যায় সে বিষয়ে বিআরটিএকে স্পষ্ট বার্তা দেন সড়ক পরিবহন উপদেষ্টা। এটাকে দেখে পরবর্তী ক্লাস্টারগুলো চালু করা হবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামিকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার দুপুর 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে ঘটনার জড়িতদের বিচারের দাবি জানায় তারা। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর রাত 10টার দিকে তাকে জোর করে থানা হাজত থেকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। পরে আসামিকে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে ফেরত দেননি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দুপুর 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে দুপুর 1:45 মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। ছিনিয়ে নেওয়া আসামি সহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহারভুক্ত 1 নম্বর আসামি 1.5 মাস হয়েছে, জামিন হয় না, সিআর মামলা, কোর্টে মামলা করছে। পরে নিয়ে এসে এই পাশে বসে সার্কেল স্যার ওই নেতাদের সাথে কথা বলতেছে। এর ভিতর 4-5 জন ঢুকে কনস্টেবলের গায়ে দিয়ে এরা পেছন দিয়ে আসামিটা বাড়ি করে নিয়ে চলে গেছে এবং থানার ভিতর মিছিল করছে। আফরিন পপি, মোহনা সংবাদ। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের অংশ হিসেবে চাঁদপুর ও মাদারীপুরে গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে শহরের বাস স্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান তামিম সহ চাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে মাদারীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন। সারা দেশে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীতে জবুথবু উত্তরাঞ্চলের জেলাগুলো। প্রবল শীতের সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা। এতে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বেড়েছে ভিড়। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাচ্ছেন বুশরাত জাহান। সপ্তাহ জুড়ে ঘন কুয়াশার হিমশীতল বাতাসে পঞ্চগড় জেলার সর্বত্র বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে দুপুর গড়ালেও দেখা মেলে না সূর্যের। কনকনে শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এদিকে শীত বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে নাটোরের হাসপাতালগুলোতে। দেখা দিচ্ছে ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়া। রাতেও ঠান্ডা, দিনেও ঠান্ডা, আমরা থাকতে পারি না বাবা ঠান্ডার ভয়।
কয়েকদিন হলো আমার বাচ্চাটা পাতলা পায়খানা ঠান্ডার জন্য হয়েছে, কিন্তু প্রায় 2 দিন ধরে মেডিকেল আসছি। এমন আবহাওয়ায় জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। গরম কাপড় ও পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দিলেন এই চিকিৎসক। এই ধরনের শীতে সচরাচর একদম বেশি বয়স্ক এবং নবজাতক বা 5 বছরের কম যে শিশুগুলো এরা অত্যন্ত ঝুঁকিতে থাকে। দিনাজপুরে তাপমাত্রার পারদ কমে বেড়েছে শীত। কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। প্রচন্ড কুয়াশা, শৈত্যপ্রবাহ, গাড়ি হেডলাইট জ্বালে আসতে হচ্ছে, কাজকর্ম করতে পারতেছি না, হাত পা করা যাচ্ছে, চলাফেরা খুব কষ্ট হচ্ছে। কোথাও যেন দোকান খুলতে পারি না, ব্যবসা বাণিজ্য নাই, লোকজন নাই। ভোর হলেও চট্টগ্রামের আকাশে ছিল না সূর্যের দেখা। ঘন কুয়াশায় চারপাশ মেঘাচ্ছন্ন। কনকনে ঠান্ডায় বেশি কষ্টে আছে বাস্তুহারা এ মানুষগুলো। বেশি ঠান্ডা লাগে, বেশি ঠান্ডা, সকালবেলা বেশি ঠান্ডা লাগে। মাঝখানে কিন্তু 2-1 দিন একটু কম ছিল, কিন্তু আজকে হঠাৎ করে আবার একটু ঠান্ডা বেড়ে গেছে। রিক্সা চালাইলে ঠান্ডা তো প্রচুর লাগে। আবহাওয়া আরো কয়েকদিন এমন থাকবে বলে জানালেন চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের এই কর্মকর্তা। সকালের দিকে আপনার ঘন কুয়াশা থাকবে, ঠিক আছে, এটা হয়তো আরো 1-2 দিন কন্টিনিউ করবে। শীতের প্রকোপ থেকে বাঁচতে সরকারি সহায়তার দাবি খেটে খাওয়া মানুষদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে 2 নারী শ্রমিক মারা গেছেন। নিহতরা হলেন পাইওনিয়ার ডেনিম লিমিটেডের জুনিয়র অপারেটর রুমি আক্তার ও দিলারা বেগম। শনিবার ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ মাধবপুর উপজেলার সহজি বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে আরও 4 জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেশের বাইরের খবর। দাবানলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শ্মশানে পরিণত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 অবকাঠামো। মার্কিন আবহাওয়া পরিষেবার তথ্য মতে লস অ্যাঞ্জেলেসের আগুনে আনুমানিক 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে হলিউড তারকাদের ঘরবাড়িও। তবে দাবানলের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে অগ্নি নির্বাপন কর্মীরা। বিস্তারিত কাজী শাহরিনের রিপোর্টে। দাবানলের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরকে। পুড়ে ছারখার হয়ে গেছে এলাকার পর এলাকা। ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 অবকাঠামো। ক্যালিফোর্নিয়ার ফায়ার এজেন্সির তথ্য মতে 5টি দাবানলে এখন পর্যন্ত 35,000 একরেরও বেশি জমি পুড়ে গেছে। এর মধ্যে প্যালিসেইডসে 20,000 একর, ইটনে 13,956 একর, লিডিয়ায় 395 একর, হার্টস অঞ্চলে 771 একর জমি আগুনে পুড়ে গেছে। মার্কিন আবহাওয়া পরিষেবা জানিয়েছে আগুনে এখন পর্যন্ত আনুমানিক 135 থেকে 150 বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত অগ্নি নির্বাপন কর্মী আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরেও কয়েকদিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। অবশেষে অগ্নি নির্বাপন কর্মী আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্যালিসেইডসে 8%, ইটনের 3%, লিডিয়ায় 75%, হার্টস অঞ্চলে 37% ও কেনেথ অঞ্চলে 35% আগুন নিয়ন্ত্রণে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝড়ো বাতাস। কয়েকদিন ধরে চলা প্রচণ্ড এই বাতাস কমে আসায় শুক্রবার থেকে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। হলিউডের মূল কেন্দ্র হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এটি হলিউডের অনেক তারকাদের আবাসস্থল। দাবানলের তাণ্ডবে তারকাদের অনেকেই তাদের ঘর হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন কমেডিয়ান বিলি ক্রিস্টেল, অভিনেতা মেল গিবসন, ক্যারি এলসওয়েল, ম্যান্ডি মুর, অ্যাডাম ব্রডি ও টিভি তারকা প্যারিস হিলটন সহ অনেকে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় আরও 21 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত চলা হামলায় গাজায় নিহতের সংখ্যা 46,000 ছাড়িয়ে গেছে। এদিকে লেবানন ও ইয়েমেনেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে লেবাননের দক্ষিণে নিহত হয়েছেন অনেকে। এছাড়া ইয়েমেনের একটি বিদ্যুৎ কেন্দ্র ও 2টি বন্দরকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী দণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড বা জরিমানার পরিবর্তে তাকে শর্তহীন মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান এ দণ্ড ঘোষণা করেন।
পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মিকে ঘুষ দেওয়ার মামলায় হোয়াইট হাউসে থাকাকালীন দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দায় মুক্তি পেয়েছেন তিনি। খেলার আরও খবর। অবসরের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তামিম ইকবাল, এমনটাই জানিয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েকটি ম্যাচের জন্য খেলা চালিয়ে যাওয়া অমূলক, তবে অধিনায়ক হিসেবে তামিম ছিলেন দুর্দান্ত। অন্যদিকে ইমরুল কায়েস বলেন, তামিমের বিদায়ের সিদ্ধান্ত আগে থেকে জানা ছিল, তবে আরও কয়েক বছর খেলা চালিয়ে গেলেই ভালো ছিল। 3 ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন। টপ অর্ডারে ব্যাটিং করে অলমোস্ট 15-16 হাজার রান করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বিগ অ্যাচিভমেন্ট। আমি মনে করি যে টপ একজন প্লেয়ার ছিলেন, বাংলাদেশ ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। আমি তাকে ডেফিনেটলি রেসপেক্ট জানাই তার সিদ্ধান্তে। অনেক বড় প্লেয়ার, অনেক বড় নাম বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে, এবং আমি মনে করি যে একটা সবারই একটা রাইট টাইম থাকে, হয়তো বা সে তার রাইট টাইমটা বুঝতে পারছে সরে যাওয়ার। ডেফিনেটলি একটা মানুষ যখন দেশের জন্য 14-15 বছর বা 20 বছর সার্ভিস দেবে, তাকে ওই সম্মানটা অবশ্যই দেওয়া উচিত। 3টি ওয়ানডে ও 3টি টি-20 সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। শনিবার দুপুরে বিসিবিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের লক্ষ্যের কথা জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক প্রশ্নের জবাবে টাইগ্রেস অধিনায়ক বলেন, 4 পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে চায় তার দল। আগামী 13 জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজ শুরু হবে 19 জানুয়ারি। আমাদের টার্গেট তো একটা, যেন আমরা ওখানে যেন 4টা পয়েন্ট নিতে পারি, যেন আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি ডিরেক্টলি। সো আমরা আসলে কনফিউশনে নাই, এবং টিমের ওডিআই টিমটা যেরকম বেটার ক্রিকেট খেলছে, গত লাস্ট সিরিজে বলবো ডমিনেট করে ক্রিকেট খেলছে। সো ফার অনেক ইকুয়েশন অনেকের মাথায় থাকবে, বাট আমি চাই আমার টিমকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমাদের ওখানে ভালো ক্রিকেট খেলতে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের 5 মামলা বাতিলে আইনে দুর্বলতা নেই, আপিল বিভাগের পর্যবেক্ষণ। লিভ টু আপিল খারিজ। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা সময়ই বলে দেবে জানালেন সিইসি। নতুন পাঠ্যপুস্তকে একক আধিপত্য বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সংযোজন করা হয়েছে, দাবি এনসিটিবি চেয়ারম্যানের। বিয়োজনের অভিযোগ অস্বীকার। এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব আল হাসান। বার্মিংহামের পর চেন্নাইতেও ব্যর্থ বোলিং অ্যাকশন পরীক্ষায়। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।